এখন মনে করেন যে কোম্পানিজরা যখন আপনার ক্যাশ ডিসবার্স করে বা ক্যাশ কাউকে দেয়, রাইট, বা সার্টেন ইনভয়েসেস মেক করে, মানে কিসের এগেইনস্টে আমি ক্যাশটা জমা দিচ্ছি। এখন মনে করেন যে সে একটা সাপ্লায়ার্সকে পে করলো, রাইট, তো সাপ্লায়ার্সকে যে পে করলো, সাপ্লায়ার্স থেকে ইনভয়েস দেবে না যে আপনি আমাকে কি বিল দিয়েছেন, হ্যাঁ, যে আপনি আমাকে কি প্রোডাক্টগুলো দিয়েছেন বা আপনি আমাকে কি আইটেমসগুলো দিয়েছেন যে এগেইনস্টে আমি আপনাকে বিল পে করবো, রাইট। সো ডকুমেন্টেশন আর প্রসিডিউরটা মেইনটেইন করতে হবে। সেকেন্ড যেটা মেইনটেইন করতে হবে এস্টাবলিশমেন্ট অফ রেসপন্সিবিলিটি, যে যে কোনো একজন আপনার ক্যাশটা হ্যান্ডেল করবে, দুইজন না, 2 থেকে 3 জন ক্যাশটা যখন হ্যান্ডেল করে, একটা মনে করেন যে এই ড্রয়ারগুলো দেখেছেন আপনি বা ব্যাংকে কোনো গিয়েছেন, ব্যাংকে ক্যাশে দেখেন না যে একজনের কম্পিউটার কিন্তু একজনই বসে থাকে, তার কম্পিউটার কিন্তু আরেকজন সে ইউজ করবে না, রাইট, কারণ তার কাছে যে ক্যাশটা আছে সেই ক্যাশটার জন্য সে সোললি রেসপন্সিবল থাকে। সো ক্যাশ ইউজুয়ালি একজনকেই হ্যান্ডেল করতে দেওয়া হতে পারে, ওকে। একটা হলো ডকুমেন্টেশন, একটা হলো রেসপন্সিবিলিটি। সেকেন্ড ইজ সেগ্রিগেশন অফ ডিউটিস। যার কাছে ক্যাশটা থাকবে সেই ক্যাশ বুকে লিখবে। ক্যাশ বুক দেখেছেন কখনো আপনারা? একটা রেজিস্টার খাতার মতন থাকে যে আপনার কত টাকা আসলো কত টাকা গেল, হ্যাঁ। যার কাছে ক্যাশ থাকবে সে কিন্তু কখনো লিখবে না যে আসলে কত টাকা আসছে বা কত টাকা গিয়েছে। সেগ্রিগেশন অফ ডিউটিস, যে দুজন ডিফারেন্ট পারসন থাকবে, একজন ক্যাশ বুকে লিখবে আর একজন ক্যাশে হাতে রাখবে, ওকে। Now cash receipts. একটা জিনিস মাথায় রাখেন, ক্যাশ বুকের সেভ করা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি যে ক্যাশটা রিসিভ করছেন, হ্যাঁ, সেই জিনিসটা প্রপারলি হ্যান্ডেল করা। একবার যদি ক্যাশ আপনার বুকসে ঢুকে যায়, বের হওয়া কিন্তু ডিফিকাল্ট, তাই না? যদি একবার মনে করেন যে আপনার কাছে 100 টাকা, আপনি বুকস অলরেডি দেখে ফেলেন যে আপনি 100 টাকা রিসিভ করেছেন, 100 টাকা এখন হিসাব কিন্তু আপনার দিতে হবে যে কোথা থেকে 100 টাকা খরচ করবো। যদি ধাম করে খরচ করে ফেলতে পারবেন না, একটা হিসাব থাকতে হয়। সো ক্যাশ যদি একবার ঢুকতে পারে আপনার এখানে, বের হওয়া ডিফিকাল্ট। সো এই জন্য ক্যাশ রিসিপ্টসের উপর স্পেসিফিক্যালি আপনার কন্ট্রোলটা একটু স্ট্রং হতে হবে। ফার্স্ট অফ অল যে বললাম ফিজিক্যাল কন্ট্রোলস, যে অলওয়েজ যে কোনো কোম্পানিতে যদি একটু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ক্যাশ রাখে তাহলে ইটস বেটার যে তারা জিনিসটার একটা স্টোর এরিয়া রাখবে, রাইট। যে আপনি বিভিন্ন ব্যাংকে দেখবেন ভল্ট, আপনার কোনো ব্যাংকের ভল্টে গিয়েছেন? সো যাওয়ার কথা না, ব্যাংকের ভল্ট এরকম একটা বড় রুম থাকে যেখানে আমাদের ক্যাশ থাকে, ওটার মধ্যে একটা এরকম সেফ থাকে যেখানে আপনি কি ক্যাশটা, সরি দেখছি সেফটা কিন্তু কেন দেখছেন সিনেমাতে না, দেখা যায় কি সময় যে টাকা অনেক সময় ব্রাঞ্চে দেখা যায়, ছোট ব্রাঞ্চগুলো দেখা যায়, বিকজ যখন বড় ব্রাঞ্চগুলো দেখবেন তখন ওটার ভিতরে একটা বড় এরকম লাইক ডোরের মতন থাকে যেটা আপনার অনেক কষ্ট করে টেনে খুলতে হয়, দুজন মিলে কাইন্ড অফ টেনে খুলতে হয়, বড় বড়। ওটার ভিতরে ঢুকে আরেকটা বড় যেটা চাবি শুধু একজনের কাছে থাকে, ওখানে ক্যাশ বুক চেক সব কিছু থাকে। যাই হোক, ফিজিক্যাল কন্ট্রোল। দেন এই যে বললাম হিউম্যান রিসোর্স, মনে আছে যে আপনাদের বলেছিলাম যে ম্যান্ডেটরি লিভে যখন যায় একটা এমপ্লয়, কেন ম্যান্ডেটরি লিভে যেতে হয়? চেক করার জন্য সেই করছে, তাকে ম্যান্ডেটরি লিভে পাঠানো হয় এর জন্য যে তুমি যে এই দেশকে বসেছিলে 1 বছর, কোনো এখন তখন করছো না, হ্যাঁ, ওইটা দেখার জন্য যে অন্য কেউ এসে সেটা হ্যান্ডেল দেখবে আর কি কি অবস্থা। Last and not the least, independent internal verification. Independent internal verification বলতে কেউ ইন্টারনাল হতে পারে বা এক্সটার্নাল হতে পারে। অডিট ফার্ম যারা থাকে তারা কিন্তু আপনার এক্সটার্নাল থাকে বা ইন্টারনাল থাকতে পারে, যে আপনি বলতে পারেন যে ক্যাশ যারা অ্যাকাউন্টসের না অন্য ডিপার্টমেন্ট থেকে এসে ক্যাশটা গুনবে, ঠিক আছে। ধাম করবো ক্যাশ তো সবাই গুনতে পারে, তাই না? বলেন যে সাপ্লাই চেইন থেকে একজন এসে আপনি কিন্তু ক্যাশটা করেন তো কত টাকা আছে, এটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট ইন্টারনাল ভেরিফিকেশন। এগুলো মোস্টলি থিওরি, আপনারা জাস্ট গো থ্রু করেন, গো থ্রু করলেই হবে। আমি একটু ইম্পর্টেন্ট পার্টটাতে ডিরেক্টলি চলে যাই। পিটি ক্যাশ বুক কি কেউ বলতে পারবে? পিটি ক্যাশ বুক, স্যার যে ক্যাশ বুকটা দেখে শুরু করবেন, রাইট। পিটি ক্যাশ বুক, পিটি ক্যাশ বুক কে বলতে পারেন পিটি ক্যাশ ফান্ড,
ডেইলি ইউজ অফ মানি। এখন আপনি সাপ্লায়ারকে পে করলে তো পিটি ক্যাশ বুক থেকে পে করবেন মিসেলেনিয়াস না, এটা মিসলিনিয়াস ছোটখাটো খরচ। এখন মনে করেন আরিফের অফিসে কেউ চা খেতে আসলো, তাই না? এখন আরিফ চা খাওয়াবে, সে আর ক্যাশ বুক থেকে নিবে, এটা একটা পিটি ক্যাশ বুকের ছোট একটা ফান্ড। হ্যাঁ নিসবক থেকে হ্যাঁ, মানে ব্যক্তিগত খরচের জন্য ব্যক্তিগত খরচ হবে, না ব্যক্তিগত ভাই ব্যক্তিগত খরচ তোমার মানি ব্যাগে না এই আপনি খরচের খরচ ফান্ড তোমার মানি ব্যাগে, প্রশাসনিক এগুলো তোমার যে ছোট খরচগুলো, ঠিক আছে? এই ছোটখাটো খরচগুলো এখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে ড্রেস কিনে দেবে, সেটা পিটি ক্যাশ বুক থেকে যাবে, হ্যাঁ, সেটা তোমার পকেট থেকে যাবে। যদিও নাই তুমি তোমার গার্লফ্রেন্ডকে সিঙ্গেলটা পছন্দ করে। চুপ তুমি এখন তুমি তোমার গার্লফ্রেন্ডকে সিএনজি দিয়ে ঘুরবা, সেটা তোমার পিটি ক্যাশ বুক থেকে যাবে, সেটা তোমার পার্সোনাল পকেট থেকে যাবে, ওইটা নিয়ে কাজ কর তারপর সিএ তো রুফটপে গিয়ে চা খাবা, ওগুলো তোমার পিটি ক্যাশ বুক থেকে যাবে, ওগুলো তোমার নিয়ে মানি ব্যাগ থেকে যাবে। হ্যাঁ, এটা হবে তুমি যদি ক্লায়েন্টকে লাঞ্চে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, তখন ক্যাশ বুক থেকে যায়। বা তুমি মনে করো যে ছোটখাটো পেন, ছোটখাটো স্টেশনারি আছে, সেইগুলো যেতে হবে এই তুই দেরি বুঝছো? আচ্ছা, নাও এইটা এখন ধরে নেন পিটি ক্যাশ বুক ইজ লাইক আ ক্যাশ বুক। এই ট্রানজাকশনটা কি হবে? If Flirt companies weird man decides to establish a $100 fund on March. Now, $100 ফান্ড বলতে কি বোঝায় এখানে? যে আপনার ক্যাশ বুক থেকে বললো যে পিটি ক্যাশ বুকে আপনি $100 দিয়ে দেন, যে এই আনুষঙ্গিক খরচ টরচের জন্য। এটা আপনি কিভাবে ট্রানজাকশনটা দিবেন? জানালেন কিভাবে দিবেন? জাবেদা কিভাবে লিখবেন? জাবেদা ওটা স্যার ক্যাশ অফ ক্রেডিট আর পিটি ফান্ড এটা ডেবিট হবে কত টাকা? $100 ম্যাডাম এগ্রি? ম্যাডাম এগ্রি? পিছে ব্যাকবেঞ্চার্স পিটি ক্যাশ বুক ডেবিট। ক্যাশ ক্রেডিট তামিল সাহেব কই? তামিল সাহেবের কোথায়? তোর ডেটে গেছে বুঝে গেছে, সকাল সকাল বসতে কিসের ডেট? ব্রেকফাস্ট ডেট আর বলতে তো ডেটের কোনো টাইম হয় না স্যার, দিন হয় না ব্রেকফাস্ট ডেট এখনো হয় মানুষ? কালকে মনে ডোজ খাইছে যা ভালো। যাই হোক, on March, আচ্ছা, on March 15th the petty cash custodian মানে কি? petty cash custodian কে বলতে পারেন? মানে কি কাস্টোডিয়ান মানে কি? কিছু খরচ না, কাস্টোডিয়ানের ওয়ার্ডটা কোনো শুনছেন? শুনছিলাম যার হাতে টাকাগুলো থাকে, যে ক্যাশটা হোল্ড করে, তাকে বলা হয় কাস্টোডিয়ান। Now, on March 15, the petty cash custodian requests a check of 87. The fund contains $13 cash and a petty cash receipts for postage 44, freight out 38, miscellaneous 55. The entry is এখানে কি লিখবেন? সে কত টাকা নিয়েছিল ফান্ডের জন্য? $100 ফান্ডের জন্য নিয়েছিল, রাইট? নাও এখন এখান থেকে কি খরচ হলো? খরচ হলো স্যার ওই যে ওই পোস্টেজের জন্য পোস্টেজ কি এটা? ডেবিট, রাইট? Yes, sir. $44 এক্সপেন্ডিচার। তারপর কি আসবে? Paid out. কত? RH. কত টাকা? RH. এটা কি 38 বলতেছো না আমরা কিছু বলতেছো? জিপ আটকে গেছে নাকি ভিতরে? ফ্রেড 38। আর কি আছে? আর miscellaneous. Expense side. কত? 5। Five. পিটি ক্যাশ আপনার 87, রাইট? Yes, sir. হাতে আছে 13 টাকা। ওকে, সেম অ্যাজ দ্যাট। আচ্ছা, না এটা একটু ডিফারেন্ট। এখানে এখন দেখেন, এখানে একটু ডিফারেন্ট। আগে প্রশ্ন কি ছিল? আচ্ছা, এই 100 টাকা এখানে হিসাব আসবে, কারণ কাস্টোডিয়ান রিকোয়েস্ট করছে $87, তো তার $87 খরচ হয়েছে। ওকে, সো ও আর ডাইরেক্ট ক্যাশে নেয় নাই। নাও নেক্সট ম্যাথসটা দেখেন। নেক্সট ম্যাথসে কি বললো যে assume the preceding example that the custodian had only $200 in cash, the fund plus the receipt
the reimbursement would therefore be 88 now এখন কোম্পানিদের ক্যাশ ওভার বা শর্ট এই হিসাবটাকে বলতে পারবেন মানে কি আপনি বা ওভার বা শর্ট তার চেয়ে অথবা কম করে না ফার্স্টেরিয়ান বললো যে আমার $88 লাগবে রাইট আমার $88 লাগলো কিন্তু আমার এখানে আসলে খরচ ছিল $87 $1 বেশি আছে না সো ক্যাশ থেকে আমরা $88 বের করব কারণ পিডি ক্যাশ বুক থেকে আপনি কিন্তু একটা অ্যামাউন্টই বের করতে পারবেন হ্যাঁ ক্যাশ বুক থেকে যখন অ্যাকাউন্ট পিডি ক্যাশ বুক আমি ট্রান্সফার করব প্রতি মাসে কিন্তু আমি এমনি করতে পারবো 50 টাকা 200 টাকা 300 টাকা এরকম করে বের করতে পারবো 100 টাকা মিনস 100 টাকা প্রতি মাসে বলবো যে প্রতি মাসের 15 তারিখে 100 টাকা চলে যাবে আপনার অ্যাকাউন্টে সেটা কি বলে না ও এখন 88 টাকা দেয় রাইট তো ওর $1 এক্সট্রা দিচ্ছে না এখানে সেখানে ক্যাশ ওভার এখানে এগুলো প্রিটি ইজি চেক দেখেছেন কখনো স্যার ঠিক আপনি মাত্র আচ্ছা এটা অবশ্য ইংরেজির চেক আমাদের বাংলাদেশি চেকগুলো একটু ডিফারেন্ট হয় আমাদের চেকবুক কি নাম কোথায় থাকে আমাদের উপরে নাম কি উপর থাকে না নিচে থাকে উপরে আর আমার ব্যাংকে তো নিচে থাকে ইউজুয়ালি আমাদের মানে পার্সনের নাম এখানে থাকে ব্যাংকের নাম এখানে থাকে তাই না মোস্ট অফ দ্য চেকস আপনি দেখবেন যে আপনার ব্যাংকের নাম উপরে থাকবে এবং আমাদের নাম নিচে থাকবে এবং পে এগুলো আপনার বুঝেন চেকটা বুঝে যায় চেকটা মানে কি এখানে দেখেন এখানে আপনারা ইন্টারনাল কন্ট্রোলের কাছে ডকুমেন্টেশন একটা কন্ট্রোল বলেছিলাম না আমি চেক নাম্বারটা দেখেন 448 এখন আপনার মনে করেন চেকবুক থেকে 446 গেল 448 গেল তো 447 টা কোথায় তখন আপনি বলতে পারবেন না তার মানে আরেকবার বউ মেরে দিয়েছে চেকটা রাইট আরেকবার বউ চেকটা সরাই ফেলছে কথা বলছে বা ম্যাডামের হাজবেন্ড কোথাও থেকে সরাই ফেলছে চেকটা রাইট সেরকম হতে পারে সো তখন আর কি ডকুমেন্টেশনের ইন্টারনাল কন্ট্রোলটা এসে পড়ে না ক্যাশ রিকনসিলিয়েশন কখনো শুনছেন আপনারা ক্যাশ রিকনসিলিয়েশন কিভাবে করতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন আচ্ছা ওকে দুই রকম বুকস থাকে এখন আপনার একটা ক্যাশ তো আছে রাইট আর একটা থাকে ব্যাংক এখন আজকের দিনে আমি যদি আমার অ্যাকাউন্টে জিজ্ঞেস করি ব্যাংকে কত টাকা আছে হ্যাঁ সেটা ব্যাংকের সাথে চেক করতে পারে রাইট কিন্তু আমি যদি সন্ধ্যা 6টার সময় জিজ্ঞেস করি আমার ব্যাংকে কত টাকা আছে সে বলতে পারবে নাও বলতে পারবে রাইট সেই ক্ষেত্রে কোম্পানি নিজেদের একটা ব্যাংক রিকনস্ট্রাকশন করে রাখে যে আমার সাথে আমার ব্যাংকের ব্যালেন্স কি মিলে না স্যার ব্যাংক সময় নয় সরি ব্যাংক সময় যেটা স্যার ওই মানে যে মানে ব্যাংক তো স্যার ব্যাংক যেটা বললেন যে কি ব্যাংক এখন ব্যাংক আমাকে বললো ধরে নেন ব্যাংক আমাকে বললো আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে আমি বললাম না আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা থাকার কথা না আমার অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা থাকার কথা ডিফারেন্স না হ্যাঁ এটা স্যার আমি ক্যাশে করবো এটা না ক্যাশে বলবেন না এটা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা চলছে কিন্তু আপনি আপনার কোম্পানিতে একটা নিজের ব্যাংকের বুকস রাখবেন যে আসলে আমার ব্যাংকে কত টাকা থাকা উচিত বা কত টাকা আছে সেটার সাথে ম্যাচ করবেন নাও মাঝে মাঝে এই ব্যালেন্সটা ম্যাচ করে না ঠিক আছে এখন আরিফের ওয়াইফ যদি ওর থেকে চেক মেরে তাহলে আরিফের সাথে তো ওর ব্যাংকের হিসাব মিলবে না তাই না কিছু স্পেসিফিক জিনিসের জন্য ব্যাংকের জিনিস ম্যাচ করে না ব্যাংক সার্ভিস আচ্ছা ব্যাংকে যখন ক্রেডিট সাইডে থাকে আপনি ব্যাংক স্টেটমেন্ট যখন দেখেন আপনার ক্রেডিট সাইডে লেখা থাকলে কি বোঝায় ক্রেডিট সাইডে স্যার টাকা গেছে টাকা গেছে আচ্ছা আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট দেখবেন মাথায় রাখবেন ব্যাংক অ্যাকাউন্ট কার কার আছে ম্যাডামের তো আছে পাশে আরিফেরও থাকার কথা ব্যাংক সাথী ম্যাডামের আছে রাজ আছে না রাজ তো অনেক আছে রাজ বলতে তুলি লাগাবে যাই হোক এখন ব্যাংক স্টেটমেন্ট আছে আপনারা ক্রেডিট সাইডে দেখেন ক্রেডিট সাইডে যখন দেখেন ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট সাইড মানে কি ক্রেডিট সাইড ভালো না ডেবিট সাইড ভালো ব্যাংক স্টেটমেন্টের আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট কেন ম্যাডাম অনেক টাকা ম্যাডাম অনেক টাকা
আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনি যদি দেখেন ক্রেডিট সাইডে টাকা, তার মানে আপনার টাকা আসছে। বুঝছেন কেন? কেন বলেন, বলতে পারবেন? না বলে ডিফিকাল্ট, কারণ আমি এটা আমার গ্র্যাজুয়েশনের পরে বুঝছি। স্যার ওইটা কি স্যার মানে ব্যাংক ক্রেডিট করে ওরা আর আমরা ডেবিট করি? না না, আপনাদের কথা বলেন। ব্যাংক, আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখছেন কখনো? ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট দেখেন তখন যদি ব্যাংক বা আপনার আব্বু আম্মু ব্যাংক স্টেটমেন্ট দেখেন, কখনো ব্যাংক স্টেটমেন্টে ক্রেডিট সাইডে আসা মানে আপনি টাকা জমা দিচ্ছেন আপনার অ্যাকাউন্টে, রাইট? এবং ব্যাংকের ডেবিট সাইডে যদি দেখেন তার মানে আপনি টাকা খরচ করছেন, টাকা বের করছেন স্টেটমেন্টে। কেন? কারণ এটা অনেক বিশাল এক্সপ্লেনেশন। সিম্পল এক্সপ্লেনেশন হচ্ছে যে ব্যাংকের কাছে কিন্তু আমি দায়ী, যে আমি যে টাকাটা জমা দিচ্ছি, হ্যাঁ ব্যাংকে তো আমার টাকা ফেরত দিতে হবে, আমি ব্যাংকের কাছে অ্যাকাউন্টস পেয়েবল না, সো এর জন্য ব্যাংক ক্রেডিট সাইড দেয়, বুঝছেন? কিন্তু আপনার জন্য তো এটা আছে, হ্যাঁ। সো ব্যাংক সার্ভিস চার্জ, এটা মানে কি? ব্যাংক সার্ভিস চার্জ, হ্যাঁ এটা ডেবিট সাইডে থাকে ব্যাংক সার্ভিস চার্জ। কেন? কারণ ব্যাংকের সার্ভিস চার্জ যদি কাটে তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল না। ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা চলে যায় তখন বোঝা যায় যে ব্যাংকে আপনার ব্যাংক সার্ভিস চার্জ মানে কেটে নিচ্ছে। ব্যাংক কিন্তু আপনাকে যারা সার্ভিস চার্জ কাটে তারপরে কেটে ফেলে, সেই সময় কিন্তু আপনার একটা ডিফারেন্স এসে পড়ে। আপনি জানেন না তো সার্ভিস চার্জ কাটছে, সেই সময় কিন্তু একটা হিসাব এসে পড়ে। এখন নন সাফিসিয়েন্ট ফান্ড কত টাকা না পর্যন্ত টাকা নাই। আরিফ জানে ওর অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, কিন্তু ওর বউ জানি 50,000 টাকা সরাই ফেলে সেটা তো জানে না। তো ও একজন সাপ্লায়ারকে 50,000 টাকা চেক দিল যে ভাই আপনি টাকা কোথা থেকে, গিয়ে দেখলো যে নাই, কিন্তু আরিফ তো অলরেডি 50,000 টাকা তার অ্যাকাউন্টে ছড়াই ফেলছে, তাই না? সেই জন্য একটা ক্রেডিট কালেক্ট নোটস রিসিভেবল। নোটস রিসিভেবল মানে কি? মানে এসে ওই টাকা পাইছে প্রাপ্য বিলের টাকা আপনি কারো থেকে টাকা পান, রাইট? ওইটা সেই টাকা যদি কালেক্ট করা হয় সেটা নোট রিসিভেবল। আর ইন্টারেস্ট আর্ন যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে সেটার উপর যে ইন্টারেস্ট হবে। তো এত কিছু কেন শিখাইলাম? এত কিছু শেখানোর জন্য মেইন জিনিস হচ্ছে সেটাকে আসতেছি শনিবার ক্লাসে না জঙ্গলে যাচ্ছি? ওই জঙ্গলে জঙ্গলে স্যার, আপনি যাবেন? যাই না, এই কিছু মানুষ যদি যায় তাহলে যেতে পারি না, আমরা অসুস্থ হয়ে যাবো, সমস্যা নেই। স্যার, বলেন তাদেরকে নিয়ে। পরিবেশ ভালো না, বাসার বেশি দূরে না, এটা একটা অ্যাডভান্টেজ। আমাদের 300 ফিট থেকে বেশি দূরে না, কাছে, এর জন্য একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, নাও এই টার্মগুলো একটু শিখে আপনাদের যে ম্যাথটা করবো, যে ফাইনালে যে ম্যাথটা আসবে ফর শিওর, সেই ম্যাথের সাথে এটা ইনভলভ। ডেপোজিট ইন ট্রানজিট মানে কি? ডেপোজিট ইন ট্রানজিট, ডেপোজিট ইন ট্রানজিট মানে কি ম্যাডাম? পরে ক্লাসের শেষে আলোচনা করব। ডেপোজিট ইন ট্রানজিট মানে কি? ট্রানজিট মানে কি? হ্যাঁ, আচ্ছা, ডেপোজিট ইন ট্রানজিট মানে যে আপনি একটা আপনার ক্লায়েন্টকে বা আপনার একটা ক্লায়েন্ট আপনাকে সে 1 লাখ টাকা দিল বিকাল 5টায়, আপনি কি ওই টাকা জমা দিতে পারবেন? না স্যার চেক দিল, হ্যাঁ, আপনি কি টাকা জমা দিতে পারবেন আপনার অ্যাকাউন্টে? না স্যার টাকা জমা দিতে পারবেন, রাইট? কিন্তু আপনি আপনার বুকসে 1 লাখ টাকা লেগে ফেলছেন অলরেডি, যে আমি রিসিভ করছি, রাইট? আপনার ব্যাংকের সাথে এই মানে রিকনসিলের সময় কেন ডিফারেন্সেস হয় একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে? কেন ডিফারেন্স হয়? এই 4টা জিনিসের জন্য। ডেপোজিট ট্রানজিট, মনে করেন সন্ধ্যা 5, ব্যাংক বন্ধ হয়ে সন্ধ্যা 5টার দিকে, কিন্তু আপনি আপনার বুকসে কিন্তু অলরেডি লেগে ফেলছেন আমার ব্যাংকে 1 লাখ টাকা থাকবে আর এক্সট্রা, কিন্তু ব্যাংকে কিন্তু 1 লাখ টাকা এখনো জমা হয় না, রাইট? হ্যাঁ, পরের দিন দিলে তখন হবে, কিন্তু ওই দিন যদি আপনি চান তখন তো ডিফারেন্স থাকলো না, ওই দিনের জন্য। পরের দিন তো দিবেন, এখন আমরা পরের দিন দিবেন, আর এটার মতো বাটপার, এখন তো তার চেকের টাকাই নেই, কি করবেন? এখন আউটস্ট্যান্ডিং চেক, আউটস্ট্যান্ডিং চেক মানে কি? আউটস্ট্যান্ডিং চেক, এখন মনে করেন যে আপনি সন্ধ্যা 5টার দিকে কাউকে চেক দিয়েছেন যে ভাই কালকে সকালে তুমি চেকটা উঠাই দিবে, ঠিক আছে? বিপরীত স্যার হ্যাঁ, বিপরীত। এখন আপনি মনে করেন যে সন্ধ্যা 5টা থেকে আপনি চেক দিয়েছেন, আপনি আপনার বুকস থেকে লিখে ফেলেন যে আমার 1 লাখ টাকা নাই, রাইট? কিন্তু আসলে তখনও সন্ধ্যা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা আছে, চেকটা এখন জমা হয়নি। পরের দিন সকালে যখন জমা হবে তখন টাকাটা উঠে যাবে, রাইট? ডিফারেন্স। ব্যাংক মেমোরেন্ডাম
একটু আগে 4টা জিনিস শিখালাম ব্যাংক মেমোরেন্ডাম, এই 4টা জিনিস। ব্যাংক মেমোরেন্ডাম যে ব্যাংকের কোনো স্পেসিফিক জিনিস টাকা হলে মাঝে মাঝে ব্যাংক কিন্তু वसूली শুনছেন? वसूली মানে কি? वसूली কি জানেন? হিন্দি ওয়ার্ড वसूली, হিন্দি মুভি দেখে দেখেন? আদায় করো, হিন্দি মুভি দেখে, হিন্দি তুমি বলিউডের ফ্যান্স। वसूली মানে হচ্ছে যে এখন আরিফ ম্যাডামকে টাকা দিবে, ঠিক আছে? না ম্যাডাম তুমি তো ওরা টাকা দেওয়ার কথা না, ম্যাডাম তোমাকে টাকা দিবে। হ্যাঁ স্যার আমি ছাড়া অন্য কাউকে নিয়ে বলেন। আজকে সাথিয়া ম্যাডাম তোমাকে টাকা দিবে। হ্যাঁ আর সাথিয়া ম্যাডাম আমাকে টাকা দিল 5000 টাকা। এখন আরে কোনো কিসের 50,000 টাকা কবে দিবি কেউ জানি তো না। হ্যাঁ কি বলবো পাগল নাকি, ভুলে গেল। এখন সাথিয়া ওর কোনো ফ্রেন্ডকে বললো যে আরিফ আমার টাকা দেয় না, ভেঙে ভেঙে দিয়ে মাইটের দিয়ে ওর থেকে টাকা উঠা। হ্যাঁ সেটা দিয়ে মাইটের দিয়ে ওর টাকা উঠা। ওর কিন্তু মিরপুরে অনেক ডেঞ্জারাস কানেকশন। তো 20% কমিশন দিব নাকি বলতেছি? তো এখন যে মাইটটা দিল, যে টাকাটা উঠাইলো, সে কি মাগনা উঠাবে? না সে কি বলবে? সে বলবে যে তাহলে আমার খাওয়া, আমার স্টেক খাওয়া, আমাকে কফি খাওয়া, কিছু একটা খাওয়া। সেটা হলো কি আরেকটা নোটস, কালেকশন অফ নোটস রিসিভেবল, রাইট? যে ব্যাংক বললো যে আপনার যেই টাকা পান যেটা এখনো পাচ্ছেন না, হ্যাঁ আপনার সাপ্লায়ার থেকে বা আপনার ক্লায়েন্ট থেকে যে টাকাটা পান এখন পাচ্ছেন না, ব্যাংক কিন্তু উঠাই দিবে আপনাকে, কিন্তু ব্যাংক এর জন্য একটা সার্টেন চার্জ আপনাকে পে করতে হবে। সেটাও একটা কালেক্ট নোটস রিসিভেবল, ব্যাংকের সার্ভিসের মধ্যে পড়ে। ওকে, সো ব্যাংক মেমোরেন্ডাম হচ্ছে এগুলা। তারপর যেটা আছে এরর্স, যেটা আরেকটার জন্য সবচেয়ে বেশি প্রযোজ্য। এখন সকালে চা খায় না, তখন চা না খেয়ে 1000 টাকা বদলে লিখে দিচ্ছে 10,000 টাকা, একটা জিরো বেশি দিয়ে, জিরো ডাজন্ট হ্যাভ আ ভ্যালু, তো হচ্ছে একটা জিরো বেশি দিয়ে, তখন ভুল হয়ে যায়। এরর্স সবচেয়ে কমন মিস্টেক। না এই জিনিসটা পারলে মুখস্থ করে ফেলো। ফর্মুলা আছে? হ্যাঁ এটা ফর্মুলা, এবং এই ম্যাথসটা আপনাদের ফাইনালে আসবে ফরজ। ছবি তুলতে হবে না ভাই, দিয়ে দিচ্ছি স্লাইডস হবে, পুরো খুশি একদম ছবি তুলে। এই তোমার মার্কস আমি দেখবো, এই মার্কসে কত পায় এত খুশি। এইটা 100% আপনাদের ফাইনালে আসবে। এই ফর্মুলাটা না, এই ফর্মুলা রিলেটেড যে ম্যাথসটা দেখা যাবে এরকম। স্যার ব্যাংকেরও স্যার কখন প্লাস হবে কখন মাইনাস হবে? সেটা দেখা যাচ্ছে আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, আইটে পাবো। as per bank statement, as per books, ঠিক আছে? একটা মেথড যেহেতু আচ্ছা যেহেতু এখন বেশি আপনারা নেক্সট ক্লাসে জঙ্গল থেকে আসার পর নেক্সট ক্লাস যেটা হবে ওখানে তো প্রেজেন্টেশন হবে না, শনিবার প্রেজেন্টেশন হবে তাই না? 20 তারিখে জঙ্গল থেকে আসার পর যে বৃহস্পতিবার ক্লাসটা থাকবে সেই ক্লাসে স্পেসিফিক্যালি এই ম্যাথসটা শুরু করা হবে। ওকে, তার আগে আমি আপনাদের কুইজে একটা জিনিস দেখলাম যে আপনাদের লিফো ফিফোর যে যে ঝামেলাটা যে আপনারা কোনো এক্সাক্ট কি বলবো সরি না এক্সাক্ট প্যাটার্ন না, এক্সাক্ট প্যাটার্ন তো সবারই আছে মাশাআল্লাহ, সবাই একই রকম ভাবে আনসার লিখছে, সবাই একই রকম ভাবে উত্তর লিখছে, যে একটা ভুল লিখছে, একটা কমা ভুল লিখছে সেটাও ভুল লিখছে। একজন 1,90,000 এর বদলে একটা জিরো কম ছিল, বাকি তিনজন একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাট আরিফ 3 পেয়েছে। যাই হোক স্যার ওই দিন আমার ভালো ছিল। যাই হোক এনিওয়ে, সো আপনার একটা প্রপার স্ট্রাকচার আছে লিফো ফিফো করার জন্য, ঠিক আছে? এখন মনে করেন যে ফার্স্টে দিবেন ডেট, ঠিক আছে? তারপর দিলেন আপনার ডিটেইলস, তারপর দিলেন আপনার কস্ট অফ গুড সোল্ড, তারপর দিলেন আপনার ব্যালেন্স। এটা দেখেন কারণ ফাইনাল আপনাদের লিফো ফিফো আসবে। হ্যাঁ না এখন আমি বললাম এখন কি আগস্টের 1 তারিখ, আগস্টের 1 তারিখে আমি আপনার 1000 ইউনিট পারচেজ করলাম at the rate $10, রাইট? ঠিক আছে, আমার ব্যালেন্স কত আছে? 1000 ইউনিট at $10, 10,000 লেখার দরকার নেই, এখন ওটা প্রাইসিংটা আসবে, ঠিক আছে? তারপর আগস্ট 3rd আমি বললাম আরো 1000 ইউনিট পারচেজ করলাম at the rate $11, ওকে?
এখানে ব্যালেন্স কি থাকলো 1000 at the rate 10 and 1000 at the rate 11। So, এই স্টকগুলো আমার কাছে আছে। এখন বললাম আগস্টের 8 তারিখ আমি 1500 ইউনিট সেল করলাম, 1500 ইউনিট সেল করে দিচ্ছি। হ্যাঁ, সো আমি এখানে 1500 ইউনিটস লিখতে পারি, 1500 ইউনিট সেল করেছি। আর 1500 ইউনিটসের আচ্ছা ব্যালেন্স লেখার পর এখানে একটা আমি দাগ দিয়ে দিই, না হলে ইউ উইল গেট কনফিউজ। ওকে, নাও 1500 আমি একটা সেল করলাম, রাইট? এখন 1500 টাকা খরচ কি হবে? খরচ 11 টাকা করে হবে স্যার। হ্যাঁ, 11 টাকা করে। মাথা ফিফো বলছি, ও ফিফো স্যার। এটা ফিফোর জন্য। স্যার 10 টাকা করে। 10 টাকা পুরো 1500? না স্যার, শুধু 500 টাকা হবে 10 টাকা। 1500 হবে স্যার। 1500 হবে স্যার 10 টাকা করে হবে। থাকবে না, নিচে তো থাকবে। এই জন্যই 3 বেশি। কস্ট অফ গুডস সোল্ড, এখন এখানে আপনি সেল করলেন না জিনিসটা, জি স্যার। এখানে কস্ট অফ গুডস সোল্ডে চলে যাবে। 1000 ইউনিট যাবে at $10 and 500 ইউনিট যাবে at $11। এটাই বলছি। এটাই বুঝুন, বুঝিয়ে তুমি কি বলছো, কিন্তু মাথায় বুঝছো। ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল না এটা? না স্যার। এখন আপনার ব্যালেন্স কত আছে? 500 ইউনিটস at $11, রাইট? ঠিক আছে, জি স্যার। তারপর এখানে আপনাকে ক্রস করে দিবেন। ওকে, যে যে 8 তারিখ পর্যন্ত আমার এটা আছে। এখন আমি বললাম আগস্টের 15 তারিখ আপনি আরো 200 ইউনিট বিক্রি করলেন। ঠিক আছে, 200 ইউনিট বিক্রি করলেন। এখন আপনার ব্যালেন্স কত আছে? 500 ইউনিট। এটা ইজি, 500 ইউনিট থেকে 200 ইউনিট আপনি সেল করবেন। সো 200 ইউনিটের at $11 যাবে, রাইট? at $11 গেল। এটা ক্লোজ করে দেন। এখন আপনার ব্যালেন্স কত আছে? 300 ইউনিট at 11, রাইট? এখন আমার যে কোশ্চেনটা ছিল, এখন আমি আপনাকে বলছিলাম কস্ট অফ গুডস সোল্ড বের করতে, রাইট? হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ গুডস সোল্ড? এখানে যত কিছু আছে সবগুলো অ্যাড করে দেন। 1000 ইনটু 10 কত আসে? 10000। 500 ইনটু 11 এর 5500, 5500, রাইট? দেন 200 ইনটু 11 2200, রাইট? এই তিনটে অ্যাড করে দেন, লাইফটাই যাবে না। এই তিনটে অ্যাড করে দেন, এই তিনটে অ্যাড করে দিলে আপনার কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাবেন। কত আছে? 17700 কস্ট অফ গুডস সোল্ড। আর আমি যদি বলি ক্লোজিং ইনভেন্টরি কত? 300 ইনটু 11 3300, রাইট? রাইট? আর এই যদি এভাবে করতো তাহলে আরেক তিনটে করো না, আরেক কিছু একটা মার্কস করো। এই ফরম্যাটে ইউজ করেন, আপনারা আপনাদের ফরম্যাটে ইউজ করতে পারেন, বাট আমি এই ফরম্যাটে ইউজ করি কারণ আমার জন্য এটা দেখতে ইজি। আমার ডাবল আমি পর্যন্ত করছিলাম স্যার যে তুমি কিছুই করো আজের একটা বলি। করছি স্যার। তুমি শুধু এই পার্টসগুলো যেগুলো আছে ওগুলো ছাপাই। যাই হোক, এইভাবে যদি ফলো করেন তাহলে ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু, মানে আপনার এখান থেকে একটু লিখতে হবে, একজন এখান থেকে এখান থেকে একটু লেখে, আবার এখান থেকে একটু লেখে, আমি নিজে হারাই গেছি এটা সত্যি লিখেছে। এভাবে যদি লেখে জিনিসটা নিট এন্ড ক্লিন লাগবে। ওকে, বুঝা গেছে? জি স্যার। আজকে এতটুকুই থাকুক। আমি নেক্সট ক্লাসে আপনাদের জঙ্গল থেকে আসার পর যদি ফিরে আসেন কি কোন জঙ্গল থেকে স্যার আমাদের টার্গেট চাপে থাকবে স্যার। চাপে 18 চ্যাপ্টার 18 আপনাদের ফাইনাল কত? স্যার পড়া দাঁড়িয়ে স্যার কোথায়? যা কতদিন স্যার আপনি শেষ হয়ে যাবে আগে। ইনশাআল্লাহ শেষ হবে। জঙ্গল শনিবার তো আপনাদের প্রেজেন্টেশন, রাইট? কয়টা গ্রুপ প্রেজেন্টেশন দিবেন? সবাই তো ক্লাসে আসছে কেন? ঠিক আছে, আজকে ইমেল আসার পর বুঝতে পারবো যে কয়জন গ্রুপ প্রেজেন্টেশন দিবে। হ্যাঁ, সো আপনাদের প্রেজেন্টেশন হবে 5 থেকে 7 মিনিটস পার পারসন, না পার গ্রুপ। পার গ্রুপ 5 থেকে 7 মিনিটস প্রেজেন্ট। আপনারা আমি রেকমেন্ড করবো ল্যাপটপ নিয়ে আসেন। কেউ যদি পারেন আপনাদের ল্যাপটপ ইউজ করেন। হ্যাঁ, ল্যাপটপ ইউজ করেন, অথবা আল্লাহ মাহফুজ পেনড্রাইভ যদি আপনাদের আমার ল্যাপটপে ঢুকে পেনড্রাইভ ইনএক্টিভ থাকে, ভাইরাস যদি মুভির কথা বলছি। আচ্ছা, যাই হোক, আর পেনড্রাইভ নিয়ে আসেন। পেনড্রাইভটা যদি বেস্ট হয় পিডিএফ এ করতে পারেন। পেনড্রাইভটা পাওয়ার পয়েন্ট পিডিএফ করতে পারেন। পাওয়ার পয়েন্ট যদি পিডিএফ করতে পারেন তাহলে
পেন ড্রাইভ নিয়ে আসেন, সমস্যা নেই। পারলে ল্যাপটপটা নিয়ে এসে আপনাদের। আপনার ল্যাপটপ তো আমার দরকার নেই, অন্য কারো ল্যাপটপ নিয়ে আসেন। সমস্যা কি আমি বাসে চলে যাবো না বাসা পৌঁছে সমস্যা যাই হোক, কেউ না কেউ ল্যাপটপ নিয়ে এসেন, তাহলে ওখান থেকে আসলে প্রেজেন্টেশন দিতে ইজি হবে। কারণ আপনার আচ্ছা ইজি আপনার কারণ প্রেজেন্টেশন শুরু হওয়ার 1 থেকে 2 মিনিট আমার সেটিং করতে হয়। হ্যাঁ, সেটিং করার পর তারপর এর জন্য পার গ্রুপ বেসিক্যালি 10 মিনিট, কিন্তু আপনার প্রেজেন্টেশন দেবেন 7 মিনিট। 7 মিনিট পর প্রেজেন্টেশন যেই মাথায় থাকেন আমি আউট স্টপ দিই। আউট স্টপে আসলে একটু না, তার কি মার্কস দিবেন? আপনার 7 মিনিটের মধ্যে শেষ করতে হবে। যে করতে করতে 5 মিনিট চলে যেতে স্যার 7 মিনিট 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনার শেষ করতে হবে। আমি দেখি আগে কয়জন গ্রুপ মেম্বার দেয়। স্যার প্রেজেন্টেশনে কত মার্কস? আপনাদের গ্রুপ ইন টোটাল পাবে 5 মার্কস, পুরো রিপোর্টটার জন্য 5 মার্কস, আর ইন্ডিভিজুয়াল যে প্রেজেন্টেশনগুলো দিবে সেটার জন্য 5 মার্কস। পুরো গ্রুপ যদি 4 পায় তাহলে 4 পাবেন। তারপর আপনার প্রেজেন্টেশন যদি বেশি ভালো হয় তাহলে 5 পাবেন, যদি মোটামুটি হয় 4 পাবেন। ইন্ডিভিজুয়াল মানে তার টোটাল আপনার 8 বা 9 কিছু না টোটাল যারা রিপোর্ট দিবে তাদের তারা অলরেডি পাস করা, তারা আর কি পাস করা। আস্তে আস্তে নিয়ে ঠিক আছে তাহলে তারা নিয়ে যাবে যারা রিপোর্ট দিবে তো আপনারা তো সব কপি পেস্ট করবেন। না স্যার অনেক কষ্ট করে বানায়। ঠিক আছে, তাহলে আমাকে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো আপনার রিপোর্ট থেকে, যেমন বললেন খুব কষ্ট করে যেহেতু বানাইছেন। 5 জন তাহলে তো আর মুখস্থ করতে হবে। টপিক তো 5টা তো বলতে হবে কনফার্ম 5টা তার ভিতরে একটু আছে 2টা টপিক একসাথে বাকি আছে ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ জঙ্গল থেকে আসার পর দেখা হবে। হ্যাঁ, আমি মাইকই লাগালাম, কথা বলবো। সমস্যা নাই গলায় জল মাইক্রোফোন অনলাইন